প্রিয় দর্শক, এনটিভির সাপ্তাহিক আয়োজন তথ্য প্রযুক্তির দুনিয়ায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাফিয়া হক পিউ। তথ্য প্রযুক্তি খাতের নানা দিক নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। তথ্য প্রযুক্তি খাতে বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও খাত বড় একটি বাজারে পরিণত হচ্ছে দেশে। বর্তমানে 60,000-এরও বেশি তরুণ তরুণী কাজ করছেন এই বিপিও প্রতিষ্ঠানগুলোতে। এবার শুনব দেশের অন্যতম পুরনো ও সফল একটি বিপিও প্রতিষ্ঠান মাই আউটসোর্সিং লিমিটেডের কথা। চাকুরি ছেড়ে 10 বছর আগে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন তানজিরুল বাশার। বর্তমানে মাই আউটসোর্সিং লিমিটেডে কাজ করছেন প্রায় 5 শতাধিক মানুষ। গুড ইভিনিং, আমি মেঘনা বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ করার জন্য কল করেছেন। ঠিক আছে, সেক্ষেত্রে কাইন্ডলি আপনার নামটি বলুন। মাই আউটসোর্সিংয়ের যাত্রা আমরা শুরু করেছি 2012 সালে। আপনি জানেন যে আজকে প্রায় 11 বছর ধরে এই বিপিও ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কাজ করছি, এবং তার থেকে আমাদের একটা প্ল্যানিং ছিল যে আমরা আসলে এই ইন্ডাস্ট্রিতে একটি মার্কেট প্লেস তৈরি করতে চাই, যেখানে আসলে প্রচুর লোকের কর্মসংস্থান করার সুযোগ রয়েছে। আমরা শুরু করি অনেকটা ডোমেস্টিক মার্কেটগুলোকে ফোকাস করে। প্রায় ইন্ডাস্ট্রির বয়স আজকে প্রায় 11 বছর। আমার কোম্পানিটা আমরা প্রায় 10 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। সো যাত্রাটা শুরু আরেকটা বড় রিজন হচ্ছে কিছু কর্মসংস্থান তৈরি করা, কিছু মানুষকে ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানানো, কিছু সার্ভিস প্রোভাইড করা, এবং শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরে এবং বিভিন্ন দেশের থেকে কাজ এই দেশে নিয়ে আসা, যেটা থেকে আসলে আমাদের এখানে কাজ করার স্কোপ তৈরি হতে পারে। তো তার থেকেই আসলে এই যাত্রাটা শুরু করা। চলুন আপনাকে দেখিয়ে নিই আমাদের ফুল ফ্লোর অপারেশনটা কীভাবে চলছে, আমরা কী ধরনের আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের কীভাবে সার্ভিসগুলো প্রদান করছে। এই ফ্লোরগুলোতে আমাদের বিভিন্ন ধরনের অপারেশন কাজ চলে আসতেছে। সো আপনি যদি দেখেন যে ভয়েসের উপরে আমরা এখানে বিভিন্ন ধরনের কাস্টমার কেয়ার সার্ভিস প্রোভাইড করছি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর জন্য। সো কাস্টমারের ফিডব্যাক, কোয়েরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে তাদের অর্ডার প্লেসমেন্ট থেকে শুরু করে আমরা এই সব বিভিন্ন ধরনের ভয়েস রিলেটেড সার্ভিস। 24/7 ফ্লোর, এখানে 24 ঘন্টায় ছেলেমেয়েরা 8 ঘন্টা শিফটিং করে রোস্টার ওয়াইজ বিভিন্ন কোম্পানির জন্য সার্ভিস প্রোভাইড করে আসতেছে। ঢাকাতে অলরেডি আমাদের 2টা ডিফারেন্ট লোকেশন থেকে আমাদের অপারেশনটা করা হচ্ছে, এবং যশোরে আমরা হাইটেক পার্ক থেকে একটি অপারেশন চালাচ্ছি, এবং এই পুরো অপারেশনটি হচ্ছে 24 ঘন্টার একটি অপারেশন। 24/7 আমরা সার্ভিস প্রোভাইড করে আসছি। সো আপনি দেখবেন যে এখানে অলরেডি ভয়েসে কল সেন্টারে কাজ করছে ছেলেমেয়েরা, এখানে ডাটা এন্ট্রিতে কাজ করছে, কেউ ব্যাক অফিস কাজ করছে, কেউ সোশ্যাল মিডিয়া কোয়েরি হ্যান্ডেল করছে ফর ডিফারেন্ট লোকাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর জন্য। এই ডাটাগুলোকে নিয়ে আমাকে অ্যানালাইসিস রিপোর্ট তৈরি করতে হয়, এবং একটা ক্লায়েন্টের ROI ডিফাইনিং করা, ক্লায়েন্ট প্রোফাইলিং তৈরি করা, তার প্যাটার্ন বিহেভিয়ার অ্যানালাইসিস করা, এই ধরনের সার্ভিসগুলো আসলে প্রোভাইড করা হচ্ছে আমাদের অর্গানাইজেশন থেকে। প্রায় 10 বছর ধরে আমরা বিভিন্ন ডিসেবল ছেলেমেয়েদেরকে নিয়েও আসলে কাজ করে আসছি, এবং তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি। সো দেখা গেল যে একটা ছেলে, সে হয়তো কথা বলতে পারে না, সে হয়তো ডাটা এন্ট্রির কাজ করছে, অথবা কোয়েরি ম্যানেজমেন্টে কাজ করছে, অথবা যার একটি হাত নেই বা পা নেই, সে হয়তো কল সেন্টারে বসে কাজ করছে। এর বাইরে আপনারা জানেন যে কোভিড সিচুয়েশনের জন্য আমাদের যখন লকডাউন ছিল, সেই সময় আমাদের একটি বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে পুরো অপারেশনটাকে রিমোটলি নিয়ে যাওয়ার। আমি ধন্যবাদ জানাই আমাদের BTRC-কে এবং আমাদের গভর্নমেন্টকে, যে তারা আমাদেরকে তখন সেই ফ্যাসিলিটিটা করে দিয়েছিল। সো আপনি জানেন যে বিপিও ইন্ডাস্ট্রিতে এখন বাংলাদেশে প্রায় 200-এর মতো অ্যারাউন্ড কোম্পানি কাজ করছে লোকাল এবং ডোমেস্টিক মার্কেটের জন্য, যেখানে প্রায় 60,000 ছেলেমেয়ের কর্মসংস্থান তৈরি হচ্ছে। স্যার জানেন যে আমরা আসলে আজকে প্রায় 11 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছি, যেখানে আসলে আমাদের নেবারিং কান্ট্রিগুলো আজকে কাজ শুরু করেছে প্রায় 25-30 বছর আগে। 3টা জায়গায় আসলে ফোকাস করতে হবে। একটা হচ্ছে জনবল, তার মানে আমাদের প্রপার রিসোর্স লাগবে,
যা HR লাগবে, যারা আসলে ট্রেনিং, এবং আমাদের এই ইন্ডাস্ট্রির যে কাজের পরিধানটা সেটা আসলে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে ঢোকাতে হচ্ছে। সেকেন্ড হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার আরেকটু ভালো ডেভেলপ করতে হবে, তখনই কিন্তু আসলে আমাদের এই ইন্ডাস্ট্রিটা গ্রো করবে। আর আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে আমরা কিন্তু এখন, আমরা যখন বলেছিলাম যে ডোমেস্টিক মার্কেট নিয়ে কাজ করছি, সো ইন্টারন্যাশনাল মার্কেটও কিন্তু একটা বিশাল বড় এরিয়াতে কিন্তু আমরা আমাদের ফুটপ্রিন্ট করার জন্য আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কান্ট্রি ব্র্যান্ডিংয়ের দরকার আছে। ট্রেনিং সেশন আছে স্পেশালি, যেটা আমরা একটা গভর্নমেন্ট জবের আন্ডারে করি, গভর্নমেন্টের আন্ডারে একটা প্রজেক্ট করি। ওখান থেকেও আমরা যারা ট্রেন আপ হয়ে যায় তাদেরকে আমরা ডিরেক্টলি রিক্রুটমেন্ট দিয়ে থাকি। মেইনলি আমরা সফট স্কিলটা প্রায়োরিটি দিই, যেটা আমাদের কাজের জন্য লাগে। আসলে এখানে যারা কথা বলে তাদের জন্য একটা সফট স্কিলের একটা ট্রেনিং থাকে, ওই ট্রেনিংটাই আমরা মেইনলি হাইলাইট করি। এছাড়াও হচ্ছে কি এটার ভিতরে ইনক্লুডিং থাকে যে কীভাবে আসলে কমিউনিকেট করবে, কথা কীভাবে বলবে, প্লাস হচ্ছে কি অফিসিয়াল ম্যানার, এই জিনিসগুলো ওখানে ইনক্লুডেড থাকে। আমরা অপারেশনে কাজ করে থাকি বিভিন্ন ক্লায়েন্টের ডেলিভারেবলস অ্যান্ড এক্সপেকটেশন বুঝে কী ধরনের ডেলিভারেবলস দিতে হবে। সো আমরা ফুল অপারেশনটা আমার কাজ করে হচ্ছে একটা টিম হচ্ছে আপনার ফুল ফ্লোরটা মেনটেন করছে, এবং একটা টিম হচ্ছে দেখা যাচ্ছে ভয়েস লগ QC করছে, যে ভয়েস লগগুলো তার পারফেক্ট কোয়ালিটিটা মেনটেন করছে কিনা। দেন একটা টিম হচ্ছে তারা রিপোর্ট অ্যানালাইসিস করছে, যে অ্যানালাইসিসগুলো আসলে ক্লায়েন্টদেরকে দেওয়া হয় তাদেরকে আরও বেটার সার্ভিস প্রোভাইড করার জন্য, তাদের আরও বেটার কোয়ালিটিভ সার্ভিস প্রোভাইড করার জন্য আমরা এই কাজগুলো করে থাকি। আসলে বড় একটা অপরচুনিটি যে আমি স্টুডেন্ট লাইফে আমার পড়াশোনা রানিং থাকা অবস্থায় আমি এই জবটা করতে পারছি, যেটা হচ্ছে আমি আমার গ্র্যাজুয়েশনের পর কাজে লাগাতে পারবো, আমার ফিউচারের জন্য হচ্ছে এটা আমি অ্যাপ্লাই করতে পারবো। আমার ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে অনেক কিছু আমাকে ইমপ্রুভ করতে সহযোগিতা করছে, যেমন হচ্ছে আমার লিসেনিং কোয়ালিটি অ্যান্ড অলসো হচ্ছে আমার কম্পিউটার ওয়ার্কস থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটি হচ্ছে এখান থেকে আমি ইমপ্রুভ করতে পারছি। কাস্টমারদের প্রোফাইল, তারপরে ওদের কাস্টমারদের টিকিটিং, HR ম্যানেজমেন্টের বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করি। এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের অফিস থেকে যেমন অ্যাক্সেস করা যাচ্ছে, তেমনি ওভার দ্য ক্লাউড দেশে এবং দেশের বাইরে থেকেও এগুলো অ্যাক্সেস করা যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহমুদা বলছি। আপনার নাম এবং বয়সটি বলে সমস্যাটি বলবেন। আচ্ছা, কতদিন ধরে পেটে ব্যথা? আচ্ছা, ঠিক আছে। তার সাথে কি আর কোনো সমস্যা আছে? আমরা টেলিডক্টর সার্ভিসও দিয়ে থাকি, যে টেলিডক্টর সার্ভিসে আমরা নর্মালি মায়েদেরকে অথবা যে পেশেন্টরা আমাদেরকে ফোন দেয় তাদেরকে শিশুদের স্বাস্থ্যসেবা সম্পর্কে জানিয়ে দিয়ে থাকি, অথবা কেউ যদি সাধারণ কোনো চিকিৎসা সম্পর্কে আমাদের কাছে জানতে চায় সে সম্পর্কে আমরা ওনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। এটা আমাদের 24 ঘন্টা চলে, যেখানে 24 ঘন্টায় আমাদের MBBS ডক্টর থাকেন যেনারা এই সার্ভিসটুকু দিয়ে থাকে। আমরা যখন শুরু করেছিলাম আমরা আসলে তখন হাতে গোনা 3-4 জন লোক নিয়ে আসলে ইন্ডাস্ট্রিটা শুরু করেছিলাম, বিকজ তখন অনেক ধরনের চ্যালেঞ্জেস ছিল। বর্তমানে আমার প্রতিষ্ঠানে প্রায় 400-র মতো ছেলে মেয়ে কাজ করছে। সো আমরা 4টা ভার্টিক্যালে কাজ করি আমার প্রতিষ্ঠান। একটা হচ্ছে যে আমরা BPO সার্ভিস প্রোভাইড করছি, সেখানে ভয়েস এবং নন ভয়েস সার্ভিস প্রোভাইড করছি। আমরা এন্টারপ্রাইজ সলিউশন ডিজাইন করছি এই BPO ইন্ডাস্ট্রিগুলো, BPO কোম্পানি যেসব সার্ভিসগুলো নিতে আছে বা যেসব কোম্পানিগুলো আসলে বিভিন্ন ধরনের ব্যাক অফিস বা কাস্টমার কেয়ার সার্ভিস নিতে আছে তাদের জন্য। আমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। হসপিটালগুলোর জন্য আমরা সলিউশন ডিজাইন করেছি, যেখানে ইমার্জেন্সি ডিসপ্যাচ সার্ভিস, আমরা খুব প্রাউডলি বলতে পারি যে আমরা 999 যেটা আমাদের ন্যাশনাল কল সেন্টার, তার জন্য আমরা সলিউশন ডিজাইন করেছি। ফিউচারে আমাদের আসলে প্ল্যান হচ্ছে যে আমাদের আরও কতগুলো ভার্টিক্যাল এক্সপ্লোর করা। একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের ফুটপ্রিন্টটাকে আরও স্ট্রংলি রাখা, প্লাস হচ্ছে আমাদের নিজেদের ব্র্যান্ডেড কিছু প্রোডাক্ট আমরা যেটা গ্লোবালি আমরা আসলে সেল করতে পারি এবং যেটা আসলে গ্লোবালি ক্লায়েন্ট ইউজ করতে পারে সেটাকে এস্টাবলিশ করা।
এবং ডেফিনেটলি আরও জব অপরচুনিটি তৈরি করা এই আমার প্রতিষ্ঠানের জন্য, সো দ্যাট এখানে যাতে ইয়াং ছেলেমেয়েরা যাতে এখানে কাজের কর্মসংস্থানের সুযোগ পেয়ে থাকে। দেখব তথ্য প্রযুক্তি খাতে জাপানে দক্ষ জনশক্তি রফতানির জন্য সরকারের গড়ে তোলা প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ গোলাম সারোয়ারের একটি সাক্ষাৎকার। তার সাথে কথা বলেছেন মইদুল ইসলাম। বিশ্বে তথ্য প্রযুক্তি নির্ভর অন্যতম বড় অর্থনৈতিক শক্তি জাপান। তাই এই দেশটিতে তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি রপ্তানির জন্য 2017 সালে বাংলাদেশ সরকার একটি প্রকল্প চালু করে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর অনেক দক্ষ জনশক্তি জাপানে রপ্তানি করছে বাংলাদেশ। এই প্রকল্প নিয়ে আজকে আমরা এর পরিচালকের সাথে বিস্তারিত কথা বলবো। জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার, আপনাকে স্বাগত এনটিভির আয়োজন তথ্য প্রযুক্তি দুনিয়ায়। ধন্যবাদ আপনাকে। তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি জাপানে রপ্তানির জন্য 2017 সালে এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল। তো সেই প্রকল্পের প্রেক্ষাপট সম্পর্কে আমরা শুরুতেই আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আমাদের এই প্রকল্পটা হচ্ছে বাংলাদেশ এবং জাপান গভর্নমেন্টের যৌথ অর্থায়নে প্রকল্পটা পরিচালিত হচ্ছে। এটা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা জাপান গভর্নমেন্টের পক্ষে এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই যৌথভাবে এই প্রোগ্রামটা পরিচালনা করছে 2017 সাল থেকে। এই প্রকল্প হচ্ছে বাংলাদেশের যে আইসিটি ফিল্ডের গ্র্যাজুয়েট করা আমাদের যে ছাত্ররা আছে তাদের একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, মেইনলি জাপান মার্কেটে। আমাদের স্টুডেন্টরা সকলে বেশিরভাগ যারা খুবই ভালো তারা দেখা যায় আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা চলে যাচ্ছে। আবার অনেকে বাংলাদেশে আছে বিভিন্ন কোম্পানিতে, আবার অনেকে বেকারও থাকতেছে। কারণ আমাদের প্রতি বছর যে পরিমাণ স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে পাশ করে বের হয়, আসলে সকলের কর্মসংস্থানের সুযোগ আমাদের লোকাল ইন্ডাস্ট্রিতে নাই। যে কারণে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হচ্ছে যে আমাদের এই দক্ষ জনশক্তি যদি আমরা বিভিন্নভাবে এদেরকে দেশে এবং বিদেশে ইউটিলাইজ করতে পারি তাহলে আমাদের বাংলাদেশের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে। আমাদের ডিজিটাল বাংলাদেশের যে কার্যক্রম এটাকে সাস্টেনেবল করার জন্য আমাদের আসলে অনেক কিছু আরও করণীয় আছে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এখানে যাদেরকে প্রশিক্ষণ দেয়া হয় তাদেরকে বাছাই করা হয় কিভাবে এবং সেই প্রক্রিয়া সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। প্রশিক্ষণের জন্য আবেদন করতে হয় অনলাইনেই আবেদন করতে হয়। আমাদের এখানে সশরীরে আসার কোনো প্রয়োজন নাই এবং এর জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিও নাই। আবেদন করার পর এটা আবেদনের যোগ্যতা আমরা অলরেডি উল্লেখ করে থাকি যে কম্পিউটার সায়েন্স রিলেটেড ফিল্ডে যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি করা আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারে। এক্সপিরিয়েন্স 2-3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে সেটা আরও প্রেফারেবল। অ্যাপ্লিকেশান কমপ্লিট করার পর বেসিক্যালি আমাদের যে পরিমাণ অ্যাপ্লিকেশান আসে সেইখান থেকে তাদের ক্রাইটেরিয়া আমাদের সিলেক্ট করা আছে। আমরা আসলে শর্ট লিস্টেড করি ক্যান্ডিডেটদের, শর্টিং করে আমরা তাদেরকে রিটেন এক্সামের জন্য কল করি। ইন্টারভিউ আমাদের 2টা ইন্টারভিউ হয়, একটা টেকনিক্যাল ইন্টারভিউ আর একটা ম্যানেজমেন্ট ইন্টারভিউ। 2টা ইন্টারভিউ বোর্ড যারা পাস করে তারা ফাইনালি সিলেক্টেড হয় আমাদের ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যে প্রশিক্ষণটি আপনারা দিয়ে থাকেন সেই প্রশিক্ষণের বিষয়বস্তুগুলো কি কি এবং প্রশিক্ষক হিসেবে কারা এখানে কাজ করছেন? টার্গেট হচ্ছে 2টা। এক হচ্ছে আমি কিছু মানুষজনকে জাপান মার্কেটের জন্য রেডি করে জাপান মার্কেটে পাঠিয়ে দেবো যারা বাংলাদেশের অ্যাম্বাসেডার হিসেবে জাপানে থাকবে। আর আরেকটা গ্রুপ থাকবে আমাদের বাংলাদেশের যে আইসিটি ইন্ডাস্ট্রি যেগুলো আছে, আমাদের বিভিন্ন ব্যাসিসের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে জাপান মার্কেট বেস অনেক কোম্পানি আছে যারা জাপানের জন্য সফটওয়্যার ডেভেলপ করে, জাপানের বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে। সো সেই সব কোম্পানির জন্য কিন্তু আমাদের গ্র্যাজুয়েট রেডি করতে হবে তাদের কাজ করার জন্য। তো যে কারণে জাপান মার্কেটে কাজ করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ভাষাটা জানা এবং জাপানিজ বিজনেস ম্যানার, কালচার, এই জিনিসগুলোর সাথে তাদেরকে ওরিয়েন্টেড করা, এটা হচ্ছে আমাদের মেন কাজ। আমাদের প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে 3 মাস, সপ্তাহে 5 দিন, 9টা থেকে 5টা ফুল টাইম ট্রেনিং প্রোগ্রাম। তবে এখন এই প্রোগ্রামটা 5 মাস, এটাকে আরও এক্সটেন্ড করা হয়েছে। প্রশিক্ষণের প্রশিক্ষক আমাদের যখন স্টার্টিং ছিল, প্রথম দিকে যখন শুরু করেছি তখন জাপান থেকে আমাদের প্রশিক্ষক আসতো। পরবর্তীতে আমরা বাংলাদেশি জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানে তাদেরকেও এনরোল করেছি।
সো জাপানিজ এবং বাংলাদেশি মিক্সড দুই ধরনেরই প্রশিক্ষক আমাদের প্রোগ্রামে আছে। এ পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে জাপানের প্রযুক্তি খাতের জন্য কি পরিমাণ মানুষকে আপনারা দক্ষতা অর্জন করতে সহায়তা করেছেন এবং কতজনকে অলরেডি আপনারা জাপানে পাঠাতে পেরেছেন এবং তারা সেখানে কেমন করছে, তাদের কর্মদক্ষতা সেখানে কেমন? আমরা এ পর্যন্ত 280 জনকে প্রশিক্ষণের জন্য সিলেক্টেড করেছিলাম, প্রশিক্ষণ প্রদান করেছি। 280 জনের মধ্যে 265 জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করতে পেরেছে। এর মধ্যে 186 জন এখন জাপানে আছে, আর বাকি যারা আছে তারা কিন্তু কেউ বেকার নেই, সবাই বাংলাদেশে এই আইসিটি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কোম্পানিতে ভালো ভালো পদে তারা চাকরিতে আছে। আমরা যখন প্রশিক্ষণটা শুরু করি আমাদের সাথে আসলে আমাদের জাপানি এক্সপার্টরাও আছে। সো জাপানি এক্সপার্ট তারা আবার জাপানের ইন্ডাস্ট্রিগুলোর সাথে তারা কিন্তু তখন কমিউনিকেশন করে, যোগাযোগ করে। দেন প্রশিক্ষণ চলাকালীন 1 মাসের পরে এই ইন্টারভিউ শুরু হয়ে যায়। ইন্টারভিউ আগে যখন করোনার আগে ছিল তখন জাপান থেকে ইন্টারভিউয়ার আসতো, কোম্পানি থেকে লোক আসতো আমাদের এখানে, বিজেটের যারা প্রশিক্ষণার্থী তাদের সরাসরি ইন্টারভিউ নিত তারা, এবং এখান থেকে ইন্টারভিউ নিয়ে তারা সিলেকশন করে যেত। এখন যেহেতু করোনা সিচুয়েশনে তারা আসতে পারে না, বাট এখন ভার্চুয়ালি অনলাইনে তাদের ইন্টারভিউ কন্ডাক্ট হয়। সো আমাদের প্রকল্প থেকে আমরা যতজনকে ট্রেনিং দিয়েছি তাদের একটা পয়সাও চার্জ করা হয় নাই আমাদের প্রকল্প থেকে, বা সরকারিভাবে কোনো কাউকে 5টা পয়সা খরচ করতে হয় নাই। ইভেন যারা জব নিয়ে জাপানে গেছে তাদের জাপান যাওয়া পর্যন্ত কোনো খরচ করতে হয় না, কারণ যারা জব প্লেসমেন্ট, যে কোম্পানিগুলো জব প্লেসমেন্ট করে তারা বিমান ভাড়া পর্যন্ত দিয়ে থাকে। সরকারের এই প্রকল্পের মাধ্যমে খুব কম সংখ্যক মানুষকে প্রশিক্ষণ দেওয়ার একটা ব্যবস্থা আছে, তো এটা বেসরকারিভাবে যদি আরও বেশি সংখ্যক মানুষকে প্রশিক্ষণ দেওয়া যায় সেক্ষেত্রে কি তাদেরকে জাপানও পাঠানো সম্ভব হবে কিনা, বা তারা কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে কিনা সরকারের কাছ থেকে? আমরা যেহেতু গভর্নমেন্ট থেকে এই জিনিসটা প্রোগ্রামটা চালিয়েছি এবং এটা পাইলট প্রকল্প হিসাবে আমরা রান করছি, এখন এটা আমরা চাচ্ছি প্রাইভেট সেক্টরের মাধ্যমে এই ধরনের ট্রেনিং প্রোগ্রামগুলো যেন চালু হয়। এটা আমাদের মাল্টিপল ওয়েতে আমরা চাচ্ছি যেন এটা অনেকে এই ধরনের কার্যক্রম গ্রহণ করে এই জাপানের সাথে বাংলাদেশের যে জব প্লেসমেন্টের যে সুযোগ আছে এই সুযোগটা যেন সকলে গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় আমরা প্রথমে যেটা করছি, আমরা পেপারে একটা অ্যাড দিয়েছিলাম যে এই প্রোগ্রাম যারা করতে চায় এরকম আগ্রহী প্রতিষ্ঠান। তো বেসিক্যালি এটা জাপানের সাথে যেহেতু আমাদের একটা এগ্রিমেন্ট আছে, তো জাইকা ওনাদের সাথে আমাদের আলোচনা কমে ওনারা ডিসাইড করছে যে আসলে এখন আমরা একটা প্রতিষ্ঠানকে নির্বাচন করব যারা এই প্রোগ্রামটা রান করবে, কারণ তারা রান করার পরে আমরা দেখব কি রকম অবস্থা, তারা কীরকম করতেছে, দেন আমরা ডিসাইড করবো এটা আরও স্কেল আপ করার জন্য। আমরা একটা প্রতিষ্ঠানকে নির্বাচন করেছি, সেটা হচ্ছে বেসিক্যালি নর্থ সাউথ ইউনিভার্সিটি, এবং তার সাথে কোলাবোরেশনে আছে জাপানের মিয়াজাকি ইউনিভার্সিটি। 2টা ইউনিভার্সিটি জয়েন্টলি এখন এই প্রোগ্রামটা শুরু করেছে। অলরেডি প্রথম ব্যাচ তাদের আওতায়, আমরা প্রকল্প থেকে 8টা ব্যাচ রান করেছি, তারা 9ম ব্যাচ রানিংয়ে আছে এবং 10ম ব্যাচে সার্কুলার দেওয়া হয়েছে। 31শে জানুয়ারি পর্যন্ত আপনার নতুন এখন অ্যাপ্লিকেশন করা যাবে আর কি। প্রতি বছর এই তথ্য প্রযুক্তি খাতে আমাদের দেশে হাজার হাজার গ্রাজুয়েট পাশ করে বের হচ্ছে, তো তারপরেও দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে একটা গ্যাপ রয়ে আছে, তো সেই গ্যাপটা কিভাবে দূর করা যায়? ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া দুইটার মধ্যেখানে আসলে কিছু গ্যাপ আছে কারিকুলামে, তো এইটা মিনিমাইজ করার জন্য যেটা আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট যেটা উদ্যোগ গ্রহণ করেছে, একটা আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন, ITEE এক্সাম, যে এক্সামটা আবার জাপান সরকার পরিচালিত, এটাও একটা ইন্টারন্যাশনাল এক্সাম, জাপান পরিচালনা করে থাকে। তো ITEE এক্সাম, এই এক্সামটা আমরা বাংলাদেশ সরকার 2013 সাল থেকে বাংলাদেশে পরিচালনা করতেছি, বছরে 2বার এই পরীক্ষাটা হয়ে থাকে। এই এক্সামের স্পেশালিটি হচ্ছে যে এই এক্সামের জন্য প্রিপারেশান নেবে তার নিজস্ব ইমপ্রুভমেন্ট হবে, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে, স্ট্যান্ডার্ড ইমপ্রুভমেন্ট হবে, এবং এই যে ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটির যে কারিকুলামের গ্যাপ, এই গ্যাপটা মিনিমাইজ হয়ে যাবে। সো ITEE এক্সামটা হচ্ছে একটা অত্যন্ত একটা ভালো পরীক্ষা, যেটা পাশ করলে আইসিটি ফিল্ডে যে গ্র্যাজুয়েট তাদের ইন্ডাস্ট্রিতে জব প্লেসমেন্টের জন্য খুবই সহায়ক হবে। নট অনলি ইন বাংলাদেশ, এটা কিন্তু জাপানের ডিমান্ড আছে। জাপানের আপনার যারা আইসিটি প্রফেশনাল আছে
তাদেরকেও কিন্তু ITEE এক্সামে পাশ করতে হয়। তারা কিন্তু দেখেন জাপানের ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে ইন্ডাস্ট্রিতে জব করতেছে, তারপরেও তাদেরকে ITEE এক্সামের জন্য প্রিপারেশান নিতে হয়, তাদেরকেও সেই পরীক্ষায় পাশ করতে হয়। তাহলে সেই স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ডটা আমাদের ICT যারা গ্র্যাজুয়েট আছে তাদেরও পাশ করা উচিত। এবং তারা পাশ করলে আমাদের কিন্তু এই বিজেটের যে প্রশিক্ষণ 3 মাস 5 মাস মেয়াদি যে জাপান যাওয়ার জন্য যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণেও সে অ্যাডভান্টেজ পাবে। তাহলে আপনি দেখেন ITEE এক্সাম পাশ করলে তাদের অনেকগুলো স্টেপ পাশ করে সে কিন্তু এই প্রশিক্ষণের সুযোগ তার হাতের মুঠায়, এবং এই প্রশিক্ষণে যে এনরোল হতে পারছে মোটামুটি সে কনফার্ম তার জাপানে জব প্লেসমেন্ট। সো ITEE এক্সাম এইটা অবশ্যই আমি বলবো যে যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা এবং রিলেটেড ফিল্ডে যারা স্টাডি করছে তারা যদি এই এক্সামটা পাশাপাশি পড়ালেখার পাশাপাশি যদি এই এক্সামের জন্য প্রিপারেশন নেয় এবং পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করে, তাহলে তাদের জন্য ব্রাইট প্রসপেক্ট আছে। এক্সামটা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাংলাদেশে পরিচালনা করে, কিন্তু অ্যাডমিনিস্ট্রার হচ্ছে জাপান থেকে কোশ্চেন আসে, আমরা বাংলাদেশে এই এক্সামটা পরিচালনা করে আবার জাপানকে ফিডব্যাক পাঠাই। জনাব মোহাম্মদ গোলাম সরোয়ার, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমি NTVকেও ধন্যবাদ জানাই যে আপনারা খোঁজ নিয়ে আমাদের এই তথ্য আপনারা এক্সপ্লোর করার জন্য যে এসেছেন কম্পিউটার কাউন্সিলের পক্ষ থেকে এবং ICT ডিভিশনের পক্ষ থেকে। আমি NTV পরিবারকে এবং যারা দর্শক আমাদের এই প্রোগ্রামটা দেখছে তাদের সকলকে ধন্যবাদ। দিনে দিনে বাড়ছে দেশে কিডনি রোগীর সংখ্যা, আর এই কিডনি রোগীদের ডায়ালাইসিস করার জন্য যে মেশিন ব্যবহার করা হয় একসময় তা ছিল শতভাগ আমদানি নির্ভর। তবে এখন দেশেও তৈরি হচ্ছে এই ডায়ালাইসিস মেশিন। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সরকারের সহযোগিতায় এই ডায়ালাইসিস মেশিন তৈরি করছে সোনার বাংলা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে কিডনি রোগীদের জন্য যে ডায়ালাইসিস মেশিন ব্যবহার করা হতো তা ছিল শতভাগ আমদানি নির্ভর। তবে এখন দেশেও তৈরি হচ্ছে ডায়ালাইসিস মেশিন। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সোনার বাংলা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান তৈরি করছে এসব ডায়ালাইসিস মেশিন। যাদের কিডনি নর্মালি কাজ করে না তাদেরকে একটা এক্সট্রা কর্পোরিয়াল ট্রিটমেন্ট দিতে হয়, মানে তাদের শরীর থেকে রক্তটা বের হয়ে আসে এবং একটা এক্সটার্নাল ফিল্টারের মাধ্যমে ফিল্ট্রেশন হয়ে আবার শরীরে চলে যায়। তো এই ট্রিটমেন্টটা মানে খুবই সফিস্টিকেটেড একটা ট্রিটমেন্ট, এবং এখানে পেশেন্টের প্রত্যেকটা শরীরের যে ভাইটালসগুলো প্যারামিটার্সগুলো ওগুলো চেক করতে হয়। সেই মেশিনটা আমরা এখানে অ্যাসেম্বল করি। আমরা সরাসরি ফ্রেসিনিয়াস নর্থ আমেরিকা যে কোম্পানি তাদের যে স্পেয়ার ওগুলো নিয়ে এসে বাংলাদেশে আমরা অ্যাসেম্বল করি। দেশে তৈরি এই ডায়ালাইসিস মেশিনের দাম আমদানি করা মেশিনের চেয়ে প্রায় 30 থেকে 40% কমে পাওয়া যাচ্ছে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আমাদের মাসে 8 থেকে 10টি মেশিন আমরা অ্যাসেম্বল করতে পারতেছি, এবং এই চাহিদাটা আমাদের এই গত মাসে আমরা আরও ইঞ্জিনিয়ার নিয়োগ প্রদান করেছি, কারণ আমাদের চাহিদা এখন অনেক। আমাদের প্রায় 10 জনের মতন আরও এক্সট্রা অ্যাডিশন হয়েছে, তাদের ট্রেনিং চলতেছে। তাদের ট্রেনিং কমপ্লিট হলে আমরা চাহিদা করি যেখানে 10 আছে আমরা মাসে 30টার মতো মেশিন আমরা প্রস্তুত করতে পারবো ইনশাল্লাহ। আমাদের নিজস্ব যখন ডায়ালিসিস সেন্টার ছিল সেখানে যদি আমরা ব্র্যান্ড নিউ মেশিন আনতে যেতাম 12 লক্ষ 13 লক্ষ টাকা আমাদের খরচ হতো, কিন্তু আমরা বাংলাদেশে যখন এই জিনিসটা যখন চাহিদা নেই, কারণ আমাদের গভর্নমেন্টের পরপরে আমাদেরই একটা বড় ডায়ালিসিস সেন্টার আমাদের বাংলাদেশে 18টা জেলাতে আছে, এই জন্য আমাদের মেশিন খুব বেশি লাগতো। সেই তাগিদা থেকে আমাদের যেহেতু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং টিম আছে সেখান থেকে আমাদের ডায়ালিসিস মেশিন অ্যাসেম্বল বা প্রস্তুত করার চিন্তাভাবনা। এই ডায়ালাইসিস মেশিনের গুণগত মান উন্নত দেশের মতোই, এমনটা জানিয়েছেন সোনার বাংলা ফাউন্ডেশনের কর্মকর্তারা। পার্টসগুলো সবই গ্লোবালি সোর্স করা হয়, গ্লোবালি আমেরিকা থেকে সোর্স করা হয়, জার্মানি থেকে সোর্স করা হয়, এবং নিয়ে এসে বাংলাদেশে পুরোপুরি বাংলাদেশে আমাদের একটা হিউজ ইঞ্জিনিয়ারিং টিম আছে, তারা অত্যন্ত স্কিল্ড এবং তারা
সবাই মিলে আমরা এটা করি, অ্যাসেম্বল করি। আমেরিকাতে যে কোয়ালিটি তারা মেনটেন করে আমরা ঠিক সেম কোয়ালিটি মেনটেন করে মেশিনগুলো ম্যানুফ্যাকচার করি বাংলাদেশে। ভবিষ্যতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও বাংলাদেশ থেকে ডায়ালাসিস মেশিন রপ্তানি করা সম্ভব বলেও জানায় প্রতিষ্ঠানটি। হাইটেক পার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য। আমাদেরকে একটা স্পেস দিয়েছে তারা, ওই স্পেসে আমাদের বর্তমানে SBF মেডটেক, ওখানে আপনারা যদি দেখেন আমাদের ওখানে প্রজেক্ট 3D ডায়াগ্রাম করা আছে। তো ওখানে আমরা 1 একর 33% জায়গা নিয়ে আমরা বর্তমানে ওটার কনস্ট্রাকশন শুরু করব ইনশাল্লাহ খুব দ্রুতই। আর আপাতত আমরা যেটা করছি, আমরা এই 5000 স্কোয়ার ফিট জায়গায় তারা আমাদেরকে সর্বক্ষণিক বিদ্যুৎ, পানি এ ধরনের ফ্যাসিলিটি দিয়েছে এবং যে কোনো ধরনের ফ্যাসিলিটি আমাদের যখন লাগে তাদের সাথে আমরা কথা বলে আমরা ওগুলো নেই। আজ এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে ইমেইল করুন tpd@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা। আবারও তথ্য প্রযুক্তির দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, NTVর সাথেই থাকুন।